বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে এখন পর্যন্ত সবাই সুস্থ আছো। শিক্ষার্থীরা, আজকে আমি 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত আছে। তবে যারা দ্বিতীয় বর্ষ অর্থাৎ 19-20 শিক্ষাবর্ষ তারাও আজকে ক্লাসটি করবে। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো, আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ মানব শারীরতত্ত্ব হতে তোমাদের সাথে আলোচনা করছিলাম পরিপাক ও শোষণ নিয়ে। তার পরিপাক ও শোষণের উপর বিভিন্ন টপিক নিয়ে বেশ কয়েকটি ক্লাস আমার হয়ে গেছে। তো তোমাদের সাথে আমি যে টপিকটি গত ক্লাসেও আলোচনা করেছিলাম সেটি ছিল যকৃৎ। আজকে আমি যকৃতের তোমাদের বিপাকীয় ভূমিকাটা আলোচনা করব। গত ক্লাসে আমি সঞ্চয় ভূমিকা আলোচনা করেছিলাম। তো তোমাদেরকে আমি একটি গত ক্লাসেই উদ্দীপক তৈরি করে দেখিয়েছিলাম যে এইভাবে উদ্দীপকটা আসতে পারে। তো সেখানে আমি যকৃতের বিপাকীয় ও সঞ্চয়ী ভূমিকা দুটি আলোচনা করার জন্য আমি প্রস্তুত ছিলাম, কিন্তু সময় সাপেক্ষতার কারণে আমি শুধুমাত্র সঞ্চয়ী ভূমিকা আলোচনা করেছি, কিন্তু বিপাকীয় ভূমিকাটা আলোচনা করা হয়নি, যা আজকে আমি আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসের ভিডিও থেকেই তোমরা জানতে পারবে, সেখানে আমি যে সৃজনশীল কোশ্চেনটা তুলে ধরেছিলাম সেই কোশ্চেনের থেকেই দুটি পার্ট ছিল, একটি হচ্ছে বিপাকীয় ভূমিকা এবং সঞ্চয়ী ভূমিকা যকৃতের। আর আমি আজকে তারই ধারাবাহিকতায় বিপাকীয় ভূমিকাটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, শুরুতেই আমি তোমাদের আবারও স্মরণ করে দিতে চাই, তোমরা অবশ্যই বই খাতা কলম পেন্সিল রাবার নিয়ে প্রস্তুত থাকবে। আর যারা বুঝবে না তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কোথায় বুঝতে পারছো না। যদি আমি জানতে পারি তোমরা বুঝতে পারোনি, পরবর্তী ক্লাসেও আমি সেই অংশটা নিয়ে আবার আলোচনা করতে পারবো। তো তোমরা অবশ্যই বুঝলেও জানাবে, আর যদি কোথাও বোঝার প্রয়োজন মনে করো সেটিও জানাবে। তো শিক্ষার্থীরা, তাহলে আমি যকৃতের বিপাকীয় ভূমিকাটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমি একটু আলোচনা করতে চাচ্ছি, তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই যকৃতটা কোথায় অবস্থান করেছিল, আমাদের দেহের কোথায় অবস্থান করে। যকৃতটা দেখতে কীরকম, অনেকটা ত্রিভুজাকৃতি, এবং এটা কিন্তু আমাদের যে দেহের যে ডায়াফ্রামের নিচে উদর গহ্বরের উপরে অনেকটা লালচে বর্ণের ত্রিকোণ আকৃতি, তোমাদের অবশ্যই মনে আছে। আর আমাদের দেহের প্রত্যেকের তো দেহের একটা নির্দিষ্ট ওজন আছে, সেই দেহের ওজনের প্রায় 3 থেকে 5% হচ্ছে এই যকৃতের ওজন। তবে পুরুষের যদি 3 থেকে 5% ওজন হয়, তবে স্ত্রীদের ক্ষেত্রে পুরুষের তুলনায় 200 গ্রাম কম হয়। তো এটা হচ্ছে পূর্বের কথা থেকে আরেকটু স্মরণ করে দিলাম। এখন আমি যকৃতের বিপাকীয় ভূমিকাটি নিয়ে আলোচনা করব। তোমরা বোঝার চেষ্টা করবে, আশা করি বুঝতে পারলে অবশ্যই পরীক্ষা ভালো একটা রেজাল্ট আশা করতে পারি, তোমরা লিখতে পারবে এবং ভালো একটা নাম্বার পাবে। তো শিক্ষার্থীরা, তোমরা আমাকে অবগত করো বোর্ডে লেখা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা। আর আমি লিখে নিচ্ছি, তোমরা অনেকেই উপস্থিত থাকো না ইদানিং, তবে একটু খেয়াল করো শিক্ষার্থীরা। আমি একটি ছক এঁকেছি বোর্ডে, বেশ অনেকগুলো ছবি আঁকা হয়েছে। তো আমি কিন্তু মূলত ব্যাখ্যায় চলে যাব। তো এই ছবি থেকে একটু আলোচনা করেই আমি মূল ব্যাখ্যায় চলে যাচ্ছি। তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের দেহের ভিতরে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়ার একটি অংশ, এটা আমি এখানে ছবিতে আমি তুলে ধরেছি। তো আমাদের দেহের বিক্রিয়ার অংশগুলো হচ্ছে, যেমন শিক্ষার্থীরা দেখো যে এই বিক্রিয়ার অংশগুলো কী কী আছে। দেখো, আমি যদি বলি এটা হচ্ছে যকৃৎ, এই অংশটাকে আমি যকৃৎ ধরছি। আর এখানে এটা হচ্ছে পিত্তথলি, এই অংশটা হচ্ছে পুষ্টিক নালী। তোমরা চিত্রটা লক্ষ্য করো, পুষ্টিক নালী। আর এই হচ্ছে মোটামুটি একটি ছক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে দেহের মধ্যে যে রিয়াকশনটা হয় খাদ্যবস্তু গ্রহণ করার পরে থেকে, সেইটা যদি আমরা লক্ষ্য করি, ছকটা একটু খেয়াল করো। এখানে হচ্ছে স্নেহবস্তু, যেমন দেখো স্নেহবস্তুর এটা হচ্ছে কি পুষ্টিক নালী, এই নালীটা হচ্ছে পুষ্টিক নালী। স্নেহবস্তুর ইমালসিফিকেশন হচ্ছে এটার মধ্যে। এখানে পরিপাকিত খাদ্যের শোষণ হয়। এখানে কি কি খাদ্য শোষণ হয়? গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, এই পুষ্টিক নালীর মধ্যে আছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ভিটামিন, খনিজ লবণ, এগুলো হচ্ছে পুষ্টিক নালীর অংশ। তারপরে দেখো পিত্তথলি থেকে
পিত্তনালী হয়ে পিত্তরসটা পিত্তরস সঞ্চয়, পিত্তথলি থেকে পিত্তরস সঞ্চয় হয়ে সেটা পিত্তনালী দিয়ে এই পরিপাক পৌষ্টিক নালীতে এটা প্রবেশ করছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে হচ্ছে আমি এখানে আরেকটি দেখাচ্ছি, এটা হচ্ছে যকৃৎ। যকৃতের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আছে পিত্তরঞ্জন। দেখো শিক্ষার্থীরা, যকৃতের মধ্যে আছে কি পিত্তরঞ্জন, তারপরে পিত্ত লবণ, এই দুইটা বিক্রিয়া করে পিত্তরস তৈরি হচ্ছে যা পিত্তথলিতে গিয়ে জমা হয়। তারপরে দেখো এই যে গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে, গ্লাইকোজেন হিসাবে এটা গ্লুকোজ আবার গ্লুকোজ মুক্ত হয়। তারপরে হচ্ছে এখান থেকে দেখো, তারপরে হচ্ছে ইউরিয়া তারপর সঞ্চয় হয়। এই যে বিক্রিয়াগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা একটু বোঝার চেষ্টা করো শিক্ষার্থীরা। ইউরিয়া অ্যামিনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, অ্যামিনো অ্যাসিড থেকে ইউরিয়া তৈরি হচ্ছে। তারপর দেখো গ্লুকোজ গ্লাইকোজেন হিসাবে আবার গ্লুকোজেও আসছে। তারপরে হচ্ছে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ইউরিয়াতে তৈরি হচ্ছে। অ্যামিনো অ্যাসিডটা অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড হিসাবে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া ইউরিয়া তৈরি করছে। তারপরে আবার দেখো ভিটামিন ও খনিজ লবণ সেটা সঞ্চয় হচ্ছে। তারপরে হচ্ছে এখানে তোমরা লক্ষ্য করো যে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেনটাও এইখানে তৈরি হচ্ছে। এই হচ্ছে গিয়ে এইভাবে করে সেটা যকৃতের মধ্যে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এগুলো হচ্ছে সবগুলো যকৃতের মধ্যে এই কাজগুলো হচ্ছে। তাহলে দেখো তারপরে হচ্ছে কি এখানে হ্যাপাটিক শিরা, যকৃতে হ্যাপাটিক শিরা হয়ে খাদ্য রসে যে রক্তে খাদ্য রসটা প্রবেশ করছে, তারপরে সেটা দেহের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। এবং বৃক্কের মধ্যে আছে ইউরিয়া যে উৎপন্ন হয়, এই ইউরিয়া সেটা আবার মূত্র হিসেবে ইউরিয়াটা নালী দিয়ে রেচন দ্রব্য হিসেবে বাইরে নিষ্কাশন হচ্ছে। অন্যদিকে তোমরা দেখো স্নেহবস্তুর ইমালসিফিকেশন, পরিপাক খাদ্যে শোষণ হয়ে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ভিটামিন, খনিজ লবণ এগুলো কি করছে, পুষ্টিক নালী দিয়ে অবশেষে অপাচ্য অংশটা স্টোন অর্থাৎ মল হিসাবে দেহ থেকে এটা নিষ্কান্ত হচ্ছে। তো আমি এখন তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমি বলেছি কি যকৃতের মধ্যে আমি তোমাদের যে বিষয়টা এখন তুলে ধরবো সেটা হচ্ছে যকৃতের বিপাকীয় কাজ বা বিপাকীয় ভূমিকা। তাহলে মেটাবলিক ফাংশন অফ লিভার, আমি এখন আলোচনা করব মেটাবলিক ফাংশন অফ লিভার। শিক্ষার্থীরা এখন আমার সাথে সাথে তোমরা বোঝার চেষ্টা করবে, মেটাবলিক ফাংশন অফ লিভার নিয়ে আমি এখন আলোচনা করব। তোমরা লিখে ফেলো, আমার সাথে সাথে পয়েন্টসগুলো লিখবে, সবই আছে বইয়ে, আমার সাথে সাথে লিখলে তোমাদের মনে থাকবে বেশি। এটা হচ্ছে মেটাবলিক ফাংশন অফ লিভার, ফাংশন অফ লিভার, অথবা এটাকে যদি আমরা বাংলায় বলি যকৃতের বিপাকীয় কাজ, যকৃতের বিপাকীয় কাজ। আচ্ছা, এখন আমি তোমাদেরকে যকৃতের বিপাকীয় কাজ নিয়ে আলোচনা করব। তো তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, যকৃতের বিপাকীয় কাজ। যকৃৎ কি বিপাকীয় কাজ করে? শর্করা বিপাক, আমিষ বিপাক, তারপরে হচ্ছে ফ্যাট বিপাক, নিউক্লিক অ্যাসিড বিপাক, আমি অনেক ধরনের বিপাক করে। আমি আবারও বলছি, শর্করা বিপাক করে, তারপরে হচ্ছে আমিষ, শর্করা, ফ্যাট অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, অনেক কিছু বিপাক মানে এটাকে বিক্রিয়ার মানে উপযোগী করে, ভেঙে বিক্রিয়া উপযোগী করে, তারপরে সেটা শোষণ উপযোগী করে, অবশেষে শক্তিটা আমাদের রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন জায়গায় গিয়ে পৌঁছায় এবং অপাচ্য হিসাবে পরবর্তীতে মল হিসাবে সেটা হচ্ছে যে পুষ্টিক নালী দিয়ে অবশ্যই মলাশয় দিয়ে মল হিসেবে বের হয়ে যায় অপাচ্য ভারী অংশটা, আর তরল অংশটা হচ্ছে ইউরিন বা যেটাকে বলে আমরা মূত্র বলি, সেটা ইউরিন হিসাবে আমাদের দেহ থেকে ইউরিনটা দিয়ে বৃক্ক হয়ে মূত্র হিসাবে ইউরিনটা নালী দিয়ে বের হয়ে যায়। তো শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে যকৃতের বিপাকীয় কাজগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব, অনেক বড়, বোঝার চেষ্টা করবে যেন পরীক্ষাতে 4 নম্বরের জন্য যদি কোশ্চেনটা আসে
মিনিমাম তোমরা আর সর্বনিম্ন 8টা তো পয়েন্টস দিতেই হবে, আর এর চেয়েও বেশি দেওয়ার চেষ্টা করবে, কারণ 4 নাম্বার কিন্তু তোমাদের সবচেয়ে বড় প্রশ্নের নাম্বার। তাহলে শিক্ষার্থীরা এবার তোমরা আমার সাথে সাথে বোঝার চেষ্টা করো, এবং তোমরা জানো যে আমার ক্লাসের পরে আবার কেমিস্ট্রি ক্লাস, তো তোমরা সময় বেশি নষ্ট করো না, আমি আশা করব আমার সাথে সাথে বোঝার চেষ্টা করবে। তো প্রথম হচ্ছে শর্করা বিপাক। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমি কার্বোহাইড্রেট মেটাবলিজমটা আলোচনা করছি। 1 নাম্বার হচ্ছে শর্করা বিপাক। শর্করা বিপাক, শর্করা বিপাক যেটাকে বলা হয় কার্বোহাইড্রেট মেটাবলিজম, অর্থাৎ শর্করা বিপাক কার্বোহাইড্রেট মেটাবলিজম। কিভাবে কার্বোহাইড্রেট মেটাবলিজমটা হচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো কার্বোহাইড্রেট মেটাবলিজমটা কিভাবে হচ্ছে। তো আমি এখন দেখো কার্বোহাইড্রেট যকৃৎ ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজকে ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজকে গ্লুকোজে পরিণত করে। প্রথমে হচ্ছে শর্করা বিপাকের ক্ষেত্রে যকৃৎ ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজকে কি করছে, গ্লুকোজে পরিণত করছে। তারপরে এর পরবর্তীতে কি করছে, যকৃৎ গ্লুকোজকে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে পরিণত করে, সঞ্চিত করে। তাই গ্লাইকোজেনেসিসটা কি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপাদন প্রক্রিয়াটিকে, অর্থাৎ গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে রূপান্তর করার প্রক্রিয়াটিকে বলা হয় গ্লাইকোজেনেসিস। তাহলে দেখো পরীক্ষাতে অনেক সময় আসে যে গ্লাইকোজেনেসিস কি, তাহলে তোমরা কি বলবে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপাদন করা বা গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করা প্রক্রিয়াটি হচ্ছে গ্লাইকোজেনেসিস। এখন এই শর্করা কি করছে, যকৃৎ এই গ্লুকোজকে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে পরিণত করে এবং সেটাকে সঞ্চয় করে রাখে, এবং ইনসুলিনের উপস্থিতিতে এই প্রক্রিয়াটা উদ্দীপ্ত হয়। ইনসুলিন কিন্তু এক ধরনের হরমোন, এই ইনসুলিনের এই প্রক্রিয়াটাকে উদ্বুদ্ধ করে। তাহলে শিক্ষার্থীরা ইনসুলিনটা কি, অনেক সময় পরীক্ষাতে আসে ইনসুলিন কি, তাহলে তোমরা তো সবাই জানো ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন যেটা আমাদের অগ্নাশয়ের বিটা কোষ থেকে উৎপন্ন হয়। তাহলে শিক্ষার্থীরা, তাহলে ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন যেটা নাকি মানুষের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে উৎপন্ন হয় এবং যা আমাদের রক্তের শর্করা হারকে নিয়ন্ত্রণ করে। তোমরা যদি এই প্রসঙ্গে আমি একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমরা অনেক সময় আমরা কি করি, ইনসুলিন নিয়ে থাকি বাইরে থেকে, যখন ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন নিতে হয়, সেটা আমরা সবাই জানি। এখানে ইনসুলিন কিন্তু আমাদের দেহেই কিন্তু উৎপন্ন হয়, অর্থাৎ আমাদের বৃক্কের যে আমাদের যকৃতের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যকৃতের একটা কোষ হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে এই হরমোনটা উৎপন্ন হয়। কি হরমোন, সেটা হচ্ছে ইনসুলিন নামক হরমোন উৎপন্ন হয়। কিন্তু আমরা যখন শর্করা জাতীয় খাদ্য পর্যাপ্ত পরিমাণে খাই, তখন কিন্তু আমাদের যখন এই যে ইনসুলিনটা উৎপন্ন হয়, সেটা সেই খাবারগুলোকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তার পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে, ফলে আমাদের ডায়াবেটিস হয় না। কিন্তু কোনো কারণে যদি আমাদের এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে উৎপন্ন হরমোন ইনসুলিন নামক হরমোনটা যদি উৎপাদন ক্ষমতা হ্রাস পায় কিংবা একেবারেই উৎপন্ন না হয়, তখন আমরা যে পরিমাণে শর্করা জাতীয় খাবার খাই, সেটাকে নিয়ন্ত্রণ করার যে হরমোনটা ইনসুলিন আমাদের দেহে উৎপন্ন হতো, সেটা তার সেই পরিমাণে উৎপন্ন হচ্ছে না। উৎপন্ন না হওয়ার কারণে শর্করাটা কি হয়, আমাদের দেহের মধ্যে সেভাবেই বাড়তে থাকে, ফলে আমাদের ডায়াবেটিস হয়। এবং ডায়াবেটিস হয়ে গেলে তখন আমরা কি করি, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য বাইরে থেকে আমরা ইনসুলিনটা নিয়ে থাকি। তো শিক্ষার্থীরা, এই ইনসুলিনের কথাটা কিসের থেকে আসলো দেখো, তাহলে তোমরা লক্ষ্য করো যে ইনসুলিন হচ্ছে মানুষ ও অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের একটি থেকে উৎপন্ন এক ধরনের হরমোন, যেটা আমাদের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এবার দেখো এই শর্করা বিপাকের ক্ষেত্রে গ্লুকোজের চাহিদার তুলনায় যদি গ্লাইকোজেনের ঘাটতি হয়, তখন নন কার্বোহাইড্রেট উৎস থেকে অ্যামিনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, গ্লিসারল এগুলো গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় যকৃতে গ্লুকোজ এবং গ্লাইকোজেনকে সংশ্লেষিত করে। প্রশ্ন হচ্ছে গ্লুকোনিওজেনেসিস কি? তো যকৃৎ গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় শর্করা জাতীয় বস্তুগুলোকে নন কার্বোহাইড্রেট জাতীয় বস্তুগুলো থেকে কি করছে, গ্লুকোজ ও গ্লাইকোজেন সংশ্লেষিত করছে। তাহলে প্রশ্ন হচ্ছে গ্লুকোনিওজেনেসিসটা কি? অর্থাৎ গ্লুকোজের চাহিদার তুলনায় যদি গ্লাইকোজেনের ঘাটতি হয়, তখন নন কার্বোহাইড্রেট উৎস থেকে যে প্রক্রিয়ায় যকৃতে গ্লুকোজ ও গ্লাইকোজেন সংশ্লেষিত হয়, সেটাই হচ্ছে গ্লাইকোনিওজেনেসিস।
এটাও তোমাদের জ্ঞানমূলক পরীক্ষায় আসে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখন দেখো রক্তের মধ্যে যদি গ্লুকোজের মাত্রাটা যদি হ্রাস পায় তাহলে দেহের মধ্যে অনেক সময় যকৃৎ কী করে তখন আবার গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় সঞ্চিত গ্লাইকোজেনকে ভেঙে সেটাকে কি করে, সেটা বিপাক ঘটিয়ে গ্লুকোজ তৈরি করে এবং শক্তির চাহিদাটাকে সেই সময় সে করে এবং শক্তির চাহিদাটাকে পূরণ করার জন্য চেষ্টা করে এই যকৃৎ। তাছাড়া এই শর্করা বিপাকের ক্ষেত্রে রক্তে গ্লুকোজের মাত্রা প্রয়োজনের তুলনায় যদি আবার উল্টো তো হতে পারে, যে প্রয়োজনের তুলনায় যদি মাত্রাটা অতিমাত্রায় বেড়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এই যকৃৎ আরও গুরুত্বপূর্ণ পালন করে। সেখানে হচ্ছে অতিমাত্রায় বেড়ে গেলে যকৃৎ তখন এখানে লাইপোজেনেসিস প্রক্রিয়ায় ইনসুলিন হরমোনের প্রভাব খাটিয়ে প্রয়োজনের তুলনায় অতিমাত্রায় যদি বেড়ে যায় তখন কি করে, ইনসুলিন হরমোনের প্রভাবে অতিরিক্ত গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইড পরিণত করে এবং সেটি চর্বি হিসাবে আমাদের দেহে তখন ট্রাইগ্লিসারাইড তৈরি করে এবং যা নাকি আমাদের দেহে চর্বি হিসাবে সঞ্চিত থাকে। আমি আবারও বলছি, যদি অতিরিক্ত মাত্রায় শর্করা জাতীয় খাবার আমরা খেয়ে ফেলি তখন কিন্তু এই যকৃৎ এটা ট্রাইগ্লিসারাইড উৎপন্ন করে এবং সেটা চর্বি হিসাবে আমাদের দেহে, শর্করাটাকে চর্বি হিসাবে আমাদের দেহে সঞ্চিত হিসাবে রাখে। কিন্তু এই যে রাখলো সেটাও কিন্তু এই যে ট্রাইগ্লিসারাইড রাখে সেই চর্বি হিসেবে সঞ্চিত থাকে এবং অতিরিক্ত শর্করা খাদ্যটা গ্রহণ যদি করি আমরা তখন এই ট্রাইগ্লিসারাইডের মাত্রাটা তখন বেড়ে যায়, কারণ চর্বি হিসেবে সঞ্চিত রাখে। ফলে আমরা যদি অতিরিক্ত শর্করাজাত খাবার গ্রহণ করতেই থাকি তখন এই ট্রাইগ্লিসারাইডের মাত্রাটা বেড়ে যায়, আর বেড়ে গেলে কিন্তু আমাদের হাই প্রেশার হয়, তা স্ট্রোক করার সম্ভাবনা থাকে। শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? তাহলে শর্করা জাতীয় খাবারগুলোকে ট্রাইগ্লিসারাইড হিসেবে চর্বি হিসেবে সঞ্চিত রাখে এই যকৃৎ, আর তখন যদি আমরা শর্করা জাতীয় খাবার পর্যাপ্ত খেতে থাকি তাই ট্রাইগ্লিসারাইড হিসাবে সঞ্চিত রাখতে রাখতে চর্বি এই পরিমাণটা বেড়ে যায়। ফলে কিন্তু অনেক সময় আমরা স্ট্রোক করি বা আমাদের প্রেশার বেড়ে যায় এই কারণেই। তো শিক্ষার্থীরা, তো এই কারণে কিন্তু আমাদের হৃদরোগ হয় এবং কখনো কখনো স্ট্রোক করার সম্ভাবনাটা থাকে। এখন আমি তোমাদেরকে শর্করা বিপাকের পরে আমি আসে যকৃৎ আরেকটা কাজ করে শর্করা বিপাকের ক্ষেত্রে, ক্রেবস চক্রের মাধ্যমে শর্করার বিপাক ঘটিয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে থাকে এই যকৃৎ। শিক্ষার্থীরা, যকৃৎ আরও কিছু কাজ করে থাকে শর্করা বিপাকের ক্ষেত্রে, সেটা হচ্ছে রক্তের মধ্যে যকৃৎ কী করে রক্তের গ্লুকোজের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এই যকৃৎ। তাই এটা হচ্ছে শর্করার ক্ষেত্রে। এখন আমি তোমাদেরকে প্রোটিনের ক্ষেত্রে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখন তোমরা প্রোটিনের ক্ষেত্রে একটু লক্ষ্য করো। তো প্রোটিনের ক্ষেত্রে শর্করা কী ধরনের বিক্রিয়া ঘটায় সেটা দেখো। আমিষ বিপাকের ক্ষেত্রে যকৃৎ কী ভূমিকা রাখে? আমিষ বিপাকের ক্ষেত্রে শিক্ষার্থীরা তোমরা লিখে ফেলো দ্রুত। আমিষ বিপাকের ক্ষেত্রে যকৃতের ভূমিকা। তাহলে আমিষ বিপাকের ক্ষেত্রে যকৃৎ কী ভূমিকা রাখে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। যেমন ডিঅ্যামিনেশন, হ্যাঁ, আমিষের ক্ষেত্রে আমি কয়েকটা পয়েন্ট দিচ্ছি, যেমন ডিঅ্যামিনেশন। তো ডিঅ্যামিনেশনটা কী করে? কোনো অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে ডিঅ্যামিনেশন ঘটায়। আচ্ছা, ডিঅ্যামিনেশনটা হচ্ছে কি? ডিঅ্যামিনেশনটা কি? তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, কোনো অ্যামিনো অ্যাসিড বা অন্য উপাদান থেকে অ্যামিনো গ্রুপের অপসারণ ঘটানোকেই বলা হয় ডিঅ্যামিনেশন। অর্থাৎ কোনো অ্যামিনো অ্যাসিড বা অন্য কোনো উপাদান থেকে অ্যামিনো গ্রুপের অপসারণ ঘটানোটাকে বলা হয় ডিঅ্যামিনেশন, যেটা যকৃৎ করে থাকে। এখন তোমরা দেখো, তো ডিঅ্যামিনেশন করার কারণ কি হচ্ছে? খাদ্যের সঙ্গে যদি অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড যেটা আমাদের দেহের মধ্যে, যে আমাদের দেহ খাদ্যের সঙ্গে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডটা জমিয়ে রাখতে পারে না। আমাদের অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড যখন আমাদের দেহে প্রবেশ করে আমাদের দেহ সেটাকে জমিয়ে রাখতে পারে না। সেই ক্ষেত্রে যকৃৎ কী অবদান রাখে শিক্ষার্থীরা? এবার লক্ষ্য করো, তো যকৃৎ কী করে এই অতিরিক্ত এবং অব্যবহৃত অ্যামিনো অ্যাসিডটাকে তার সে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ভেঙে কিটো অ্যাসিড এবং অ্যামিনমূলক তৈরি করে। কিটো অ্যাসিডটা তখন শক্তি উৎপাদনের জন্য ক্রেবস চক্রের ভিতরে কিটো অ্যাসিডটা শক্তি উৎপাদন করার জন্য আমাদের দেহে যে ক্রেবস চক্র হয় সেই ক্রেবস চক্রের মধ্যে সেই কিটো অ্যাসিডটা প্রবেশ করে। আর
সেখানে মধ্যে প্রবেশ করে, আর হচ্ছে এখানে অ্যামিনো মূলকটা হচ্ছে হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া সৃষ্টি করে। তোমরা জানো যে অ্যামোনিয়া হচ্ছে দেহের জন্য অত্যন্ত বিষাক্ত আর হচ্ছে ক্ষতিকর একটি বস্তু, যা আমাদের দেহে বেশিক্ষণ থাকলে আমাদের অস্বস্তি লাগে, অনেক সময় মৃত্যুর কারণও হয়ে যায়। এই হচ্ছে যকৃৎ ডিএমিনেশন প্রক্রিয়া এই কাজগুলো করে থাকে। তাছাড়া যকৃৎ আমিষ বিপাকের ক্ষেত্রে আরেকটি প্রক্রিয়া সম্পন্ন করে, সেটা হচ্ছে ইউরিয়া তৈরি করে। তোমরা লিখে রাখো, ইউরিয়া তৈরি। যকৃৎ ইউরিয়া তৈরি করে। আমিষ জাতীয় খাবার বিপাক ঘটিয়ে আমিষ জাতীয় খাবার যখন আমরা খাই, সেই আমিষ জাতীয় খাবারটাকে যকৃৎ বিপাক ঘটিয়ে ইউরিয়া তৈরি করে। কিভাবে তৈরি করছে সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, ইউরিয়াটা তৈরি করছে কিভাবে। অ্যামোনিয়া তো এখানে হচ্ছে যকৃতের মধ্যে অর্নিথিন চক্র হয়, যেটা আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে যকৃতের মধ্যে একটি অর্নিথিন চক্র সম্পন্ন হয়। সেই অর্নিথিন চক্রের মাধ্যমে এই ইউরিয়াটা তৈরি হয়ে থাকে। অর্থাৎ যকৃতে অর্নিথিন চক্রে শর্করা বিপাকে ফলে সৃষ্টি হয় কি কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়াটা যুক্ত হয়ে ইউরিয়া অ্যাসিড সৃষ্টি করে। এই ইউরিয়া রক্তে বাহিত হয়ে বৃক্ক হতে মূত্ররূপে দেহ থেকে এই ইউরিয়াটা মূত্র হিসেবে দেহ থেকে বের হয়ে যায়। এই যকৃৎ এই কাজটাকে সহজ করে দিচ্ছে। তারপরে দেখো শিক্ষার্থীরা, এরপরে প্লাজমা প্রোটিন সংশ্লেষণ, আরেকটি হচ্ছে প্লাজমা প্রোটিন সংশ্লেষণ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, যকৃৎ আমিষ জাতীয় খাবার যখন আমরা গ্রহণ করি, তখন সেই জটিল খাদ্যটাকে যকৃৎ প্লাজমা প্রোটিন সংশ্লেষণের হিসেবে সাহায্য করে। কিভাবে করছে? অর্থাৎ যেমন ধরো যে আমাদের দেহের মধ্যে অর্থাৎ সকল ধরনের প্লাজমা প্রোটিন সংশ্লেষণ করে এই যকৃৎ। প্রায় সকল ধরনের প্লাজমা প্রোটিনটা সংশ্লেষণ করার ক্ষমতা রাখে এই যকৃৎ। ফলে কি হচ্ছে, প্লাজমা সংশ্লেষণ করে ফলে যেমন ধরো যে যকৃতের মধ্যে যে সকল প্লাজমাগুলো প্রোটিন সংশ্লেষণ করে থাকে, সেগুলোর মধ্যে আমি উদাহরণ হিসেবে যদি বলি, তাহলে আছে অ্যালবুমিন, তারপরে হচ্ছে লিপোপ্রোটিন, ট্রান্সফেরিন, সেরোপ্লাজমিন, তারপরে গ্লোবিউলিন, তারপরে হচ্ছে আলফা 1 ফটোপ্রোটিন, এবং রক্ত তঞ্চনের ফ্যাক্টরগুলোর মধ্যে আছে 1, 2, 5, 6, 7, 9, 10, 11, 12। এই কাজগুলো এই যকৃৎ করে থাকে। শিক্ষার্থীরা তোমরা বই পড়বে, বেশি করে বই পড়বে, তাহলে আমার ক্লাসটা বুঝতে তোমাদের সহজ হবে। আর এই হচ্ছে আমিষ বিপাকের ক্ষেত্রে ভূমিকা রাখে। এছাড়া যকৃৎ আরেকটি কাজ করে, সেটা হচ্ছে হরমোন সংশ্লেষণ। তো শিক্ষার্থীরা এরপরে আরেকটি কাজ করে থাকে, সেটা হচ্ছে হরমোন সংশ্লেষণ। তোমরা আরেকটা পয়েন্টস লিখে ফেলো, আমিষের বিপাক ঘটিয়ে হরমোন সংশ্লেষণ করার ক্ষেত্রেও যকৃৎ বিশেষ অবদান রাখে। তাহলে তোমরা এটা আরেকটি পয়েন্টস লিখে ফেলো, খুব দ্রুত করো। হরমোন সংশ্লেষণ। আচ্ছা, এখন দেখো হরমোন সংশ্লেষণটা কিভাবে করছে। যকৃৎ অ্যাঞ্জিওটেনসিনোজেন নামক এক ধরনের হরমোন সংশ্লেষণ করে। অ্যাঞ্জিওটেনসিনোজেন নামক এক ধরনের হরমোন ক্ষরণ করে এই যকৃৎ। এই হরমোনটি অর্থাৎ অ্যাঞ্জিওটেনসিনোজেন নামক হরমোনটি বৃক্কে নিঃসৃত যে রেনিন, সেই বৃক্কে নিঃসৃত রেনিন এনজাইম দিয়ে সেটাকে সক্রিয় করে, এবং সক্রিয় করে ফলে দেহে পরবর্তীতে সেটা রক্তচাপ বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা এই যকৃৎ এত গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। তাহলে আমি আবারও বলছি, হরমোন সংশ্লেষণ ব্যাপারটা তোমরা হয়তো বুঝো না, আমি আবারও বলছি। যকৃৎ অ্যাঞ্জিওটেনসিনোজেন নামক হরমোন সংশ্লেষণ করে, যা এই হরমোনটি বৃক্কে নিঃসৃত রেনিন এনজাইম দিয়ে সক্রিয় হয়ে দেহে কি করে, আমাদের রক্তের চাপটাকে বৃদ্ধি করে। এই হচ্ছে প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রে এই যকৃতের ভূমিকা। তারপরে যদি আমি আসি, সেটা দেখো শিক্ষার্থীরা, তারপরে হচ্ছে ফ্যাট বিপাকটা তোমরা একটু লক্ষ্য করো। 3 নাম্বারটা হচ্ছে ফ্যাট বিপাক। ফ্যাট তো বুঝতেই পেরেছো, চর্বি জাতীয় খাবার। আমরা যখন মাংস খাই তখন চর্বিটা একটু বেশি পাই। মাছ, মাংস, ডিম এগুলোর মধ্যে চর্বির পরিমাণ থাকে তুলনামূলক বেশি। তার মধ্যে কিছু কিছু মাংস, যেমন গরুর মাংস, লাল মাংসগুলোতে বেশি চর্বি থাকে। তো এই যে চর্বি জাতীয় খাবারগুলো আমরা খাই, এই ফ্যাটগুলো বিপাকের ক্ষেত্রে
এই ফ্যাট বিপাকের ক্ষেত্রে যকৃৎ কী অবদান রাখে একটু জেনে নিই আমরা। তাহলে শিক্ষার্থীরা এবার দেখো ফ্যাট বিপাক। ফ্যাট বিপাক দ্রুত লিখে ফেলো, আমি সহজ করে বলার চেষ্টা করছি। ফ্যাট বিপাকের ক্ষেত্রে যেমন ধরো অন্ত্র থেকে আমাদের অন্ত্র অর্থাৎ ক্ষুদ্রান্ত মধ্যে যে আমাদের অন্ত্রকে আমরা ক্ষুদ্রান্ত বলি, বৃহদন্ত্র বলি, অর্থাৎ অন্ত্র যেটাকে বলি, সেই অন্ত্র থেকে শোষিত যে স্নেহ পদার্থগুলো আছে সেই পদার্থগুলো যখন যকৃতে পৌঁছায় তখন চর্বি এবং ফ্যাটে যকৃতে পৌঁছানোর সাথে সাথে সেটা চর্বি বা ফ্যাটে পরিণত হয়। তাছাড়া এই ফ্যাট বিপাকের ক্ষেত্রে শর্করা এবং প্রোটিন থেকে ফ্যাট শর্করা এবং প্রোটিন থেকেও ফ্যাট সংশ্লেষণ করে। তো আমি আবারও বলছি, এই যকৃৎ শর্করা ও প্রোটিন থেকেও ফ্যাট সংশ্লেষণ করতে সাহায্য করে। তাছাড়া এই যকৃৎ আরও কী করছে, ফসফোলিপিড, কোলেস্টেরল, লাইপোপ্রোটিন প্রভৃতি এই জাতীয় প্রোটিনগুলো থেকেও যকৃৎ ফ্যাট সংশ্লেষণ করে থাকে। তারপরে হচ্ছে এই যকৃতের ফ্যাটের মধ্যে যে অক্সিজেন সংযোগ দহন এছাড়া দহন করে, ফলে এটিপি তৈরি করে এবং শক্তি উৎপন্ন করতে এই যকৃৎ সাহায্য করে ফ্যাট বিপাকের ক্ষেত্রে। তাছাড়া যকৃতের মধ্যে যে গ্লিসারল আছে, যকৃৎ কী করে, যকৃতে গ্লিসারল ফ্যাটি অ্যাসিডের জারণ ঘটাতে সাহায্য করে। এই জারণ ঘটানোর ফলে কিটোনজাত যে পদার্থগুলো আছে সেই পদার্থের সংশ্লেষণ ঘটে। তাছাড়াও তোমার শর্করার অভাবে যে সঞ্চিত হয় ফ্যাট, সেই ফ্যাট থেকে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় এই যকৃৎ গ্লুকোজে পরিণত করতে সাহায্য করে। এই কাজগুলো ফ্যাটের ক্ষেত্রে যকৃৎ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা এরপরে যদি আমরা আরও ব্যাখ্যা করতে পারবো, আরও অনেক কিছু আছে, সেজন্যই বললাম তোমাদেরকে অনেক বেশি বুঝে কাজ করতে হবে, অনেক পড়া। তা দেখো ভিটামিন বিপাকের ক্ষেত্রে যকৃৎ কী ভূমিকা রাখে, আর সময়ের মধ্যে যেটুকু পয়েন্ট পড়াইতে পারবো আমি সেটুকু পড়াই দেবো। ভিটামিন বিপাক, ভিটামিন বিপাক। তো শিক্ষার্থীরা তোমরা যকৃতের চিত্রটা আমি এই যে এঁকেছিলাম, তোমরা সেই চিত্রটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। হ্যাঁ, তারপরে একটু দেখে রাখো, যেহেতু তোমাদের জন্য বোর্ডে এঁকেছি, এক সাইডে চলে গেছে, তোমরা হয়তো বিপাকের চিত্রটা এখনও দেখোই নাই। তারপরে দেখো ভিটামিন বিপাক। যকৃৎ কী করছে, যকৃৎ বিটা ক্যারোটিন হতে ভিটামিন এ সংশ্লেষণ ঘটায়, ফলে কি হচ্ছে, ভিটামিন কে এর সাহায্যে যকৃৎ প্রথমবিন তৈরি করে। প্রথমবিনের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। প্রথমবিনটা কী ছিল, রক্ত জমাট বাঁধার একটি কৌশল ছিল এই যে প্রথমবিন। তাহলে দেখো এইটি তৈরি করতে সাহায্য করছে। তো কিভাবে, ভিটামিন বিপাকের মাধ্যমে রক্ত সংক্রান্ত কার্যাবলীগুলো করে থাকে। এটা রক্ত সংক্রান্ত কার্যাবলী। আচ্ছা, আমি আবারও সরিয়ে দিচ্ছি, আমার পয়েন্টসের দিকে নিয়ে যাচ্ছি। তো দেখো রক্ত সংক্রান্ত কার্যাবলী করে থাকে। কিভাবে, রক্ত সংক্রান্ত কার্যাবলী এই যকৃৎ করে থাকে। রক্ত সংক্রান্ত কার্যাবলীগুলো যকৃৎ করে থাকে। কিভাবে করে থাকে, অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা দেখো ভ্রূণ অবস্থায় প্রত্যেকটা জীব, তো আমরা ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে থাকি। তো সেই ভ্রূণ অবস্থায় যকৃৎ করে কি, লোহিত রক্তকণিকাটা সৃষ্টি করতে সাহায্য করে। যখন আমরা ভ্রূণ অবস্থায় ছিলাম মাতৃগর্ভে, তখন এই যকৃৎ সেই সময় কী করছে, সেই অবস্থার মধ্যে যকৃৎ লোহিত রক্তকণিকাটা আমাদের খুব প্রয়োজন হয়, সেই মায়ের দেহে লোহিত রক্তকণিকা সৃষ্টিতে সাহায্য করছে এই যকৃৎ। এখন দেখো এই পূর্ণাঙ্গ যখন আমরা পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হই, তখন লোহিত রক্তকণিকাটা আমাদের দেহে ধ্বংস হয়। অর্থাৎ পূর্ণাঙ্গ অবস্থায় আমাদের লোহিত কণিকাটা ধ্বংস হয়। যকৃৎ তখন কি করছে, প্রোথ্রম্বিন এবং ফাইব্রিনোজেন সৃষ্টি করে, এই রক্তটাকে জমাট বাঁধাতে তখন সাহায্য করে এই যকৃৎ। রক্ত জমাট বাঁধাটা খুব প্রয়োজন, কিন্তু রক্ত জমাট বাঁধার এই সময়টায় খুবই প্রয়োজন, যে কাজটা যকৃৎ করে থাকে। তারপরে যকৃৎ কী করছে, এবার যকৃতের মধ্যে আছে কি মাস্ট কোষ। তারপরে সেই যকৃৎ মাস্ট কোষ হেপারিন নিঃসরণ করে এবং রক্ত প্রবাহের মধ্যে রক্ত তঞ্চনের যে বাধা দেওয়ার প্রয়োজন, সেই বাধা দেওয়ার কাজটি করে। যকৃতের ব্লাড আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেলের হিমোগ্লোবিনটাকে ভেঙে বিলিরুবিন, তারপরে হচ্ছে বিলিভার্ডিন সৃষ্টি করে। যকৃৎ কী করছে, লৌহ সঞ্চয় করছে এবং হিমোগ্লোবিন গঠন করতে সাহায্য করছে। শিক্ষার্থীরা এই হচ্ছে
রক্ত সংক্রান্ত কার্যাবলীর ক্ষেত্রে যকৃতের অবদান। এছাড়া আমি একটু উপরের দিকে মুছতে চেষ্টা করছি, তোমরা এই নিচের পয়েন্টসগুলো লিখে ফেলো, ততক্ষণে আমি উপরের দিকে একটু মুছে দিলাম। এরপরে পয়েন্টসটা আরেকটু খেয়াল করো, এগুলো পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট। তোমাদের শর্ট সিলেবাসে এই যকৃতের যে বিপাকীয় কাজ বা বিপাকীয় ভূমিকা এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়ের টপিক, তোমরা পড়ে রাখবে। রেচন সংক্রান্ত কার্যাবলী, শিক্ষার্থীরা তোমাদের এরপরে ক্লাস আছে, তোমরা দ্রুত লিখে ফেলো। রেচন সংক্রান্ত কার্যাবলী, রেচন সংক্রান্ত কার্যাবলী। আচ্ছা, এবার দেখো যকৃৎ রেচন সংক্রান্ত কার্যাবলী কী বলছে। যকৃতের মধ্যে বিভিন্ন ধাতব বস্তুগুলো আছে, যেমন টক্সিন, ব্যাকটেরিয়া, অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত ঔষধগুলো কিন্তু সেই পিত্তের মাধ্যমে দেহ থেকে দ্রবীভূত করে এই যকৃৎ। যকৃৎ কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টিবডি গঠন করতেও সাহায্য করে। তাহলে তোমরা বুঝতে পেরেছ রোগ সংক্রান্ত কার্যাবলীর ক্ষেত্রে যকৃতের অবদানটা কতখানি গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি আমি আরও আলোচনা করি, তাহলে দেখো শিক্ষার্থীরা, তোমরা দেখো তাপ নিয়ন্ত্রণ করে থাকে যকৃৎ। হ্যাঁ, তারপর হচ্ছে রেচন সংক্রান্ত, তারপরে তাপ নিয়ন্ত্রণ করে থাকে এই যকৃৎ, তাপ নিয়ন্ত্রক। তাহলে দেখো নিয়ন্ত্রণটা করবে যকৃৎ, তাপ নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। যকৃৎ কী করছে, রাসায়নিক বিক্রিয়াজাত অধিক উত্তাপটা শোষণ করে। তো এবং অধিক উত্তাপটা এই যকৃৎটা যেহেতু শোষণ করে নিচ্ছে, এর কারণে তাপটা আমাদের দেহের তাপমাত্রাটা কী করছে, নিয়ন্ত্রণে থাকছে। এই কাজটা যকৃতের কারণে সম্ভব। তারপরে হচ্ছে যকৃৎ কিন্তু কোলেস্টেরল এবং এনজাইম উৎপাদন করে। কোলেস্টেরল ও এনজাইম উৎপন্ন করে শিক্ষার্থীরা। তাহলে তোমরা দেখো কোলেস্টেরল যখন আমরা গ্রহণ করি, খাদ্য যদি গ্রহণ করি, তখন নানান প্রক্রিয়া শেষে এই যকৃতে কোলেস্টেরল উৎপন্ন, অর্থাৎ কোলেস্টেরল বা ফ্যাট সমৃদ্ধ খাদ্য যখন আমরা গ্রহণ করি, তখন কিন্তু নানান প্রক্রিয়া শেষ করে সেখানে কি উৎপন্ন হয়, সেখানে একজন আমাদের যকৃতে গিয়ে কোলেস্টেরল উৎপন্ন হয়। হার্ট অ্যাটাক এবং স্ট্রোক সংক্রান্ত নানান ধরনের যে জটিলতাগুলো আমাদের হয়, সেই জটিলতায় কোলেস্টেরল অনেক বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো যকৃৎ কী করে, ক্যাটালেজ এবং এনজাইম উৎপন্ন করে থাকে, যা নাকি আমাদের সেই কোষের মধ্যে সঞ্চিত বিষাক্ত হাইড্রোজেন পার অক্সাইডটাকে ভেঙে পানি এবং অক্সিজেন তৈরি করে দেয়। ফলে আমাদের আমাদের যে দেহের যকৃতের ক্যাটালেজ এবং দ্বারা এই বিষাক্ত পদার্থটা নষ্ট হয়ে যায়। এই গুরুত্বপূর্ণ কাজটা যকৃৎ করে থাকে। আচ্ছা, তারপরে 9 নম্বর আরেকটি পয়েন্ট, যে পিত্ত উৎপাদন। আমার ক্লাস প্রায় শেষ, কারণ তোমাদের কেমিস্ট্রি শুরু হবে এখন। তোমরা দ্রুত এই পয়েন্টসটা শুধু লেখো, আমি দ্রুত মুখে বলে যাই। তো পিত্ত উৎপাদনটা কিভাবে করছে, যকৃৎ সবসময় পিত্ত থেকে বা পিত্ত রস ক্ষরণ করে আর পিত্তথলির মধ্যে জমা রাখে। তো যকৃৎ কোষ করছে কি, স্টোরেজ থেকে পিত্ত লবণ যেমন সোডিয়াম গ্লাইকোলেট, তারপরে হচ্ছে সোডিয়াম টরোকোলেট ইত্যাদি সংশ্লেষণ করে, আর পরিপাক অঙ্গ হিসেবে যকৃতের পিত্ত উৎপাদন এবং ক্ষরণের মতো এই গুরুত্বপূর্ণ কাজটা যকৃৎ করে থাকে। তো শিক্ষার্থীরা, আমি 10 নম্বর পয়েন্টটাই দিয়েই আজকের মতো আমি শেষ করবো। তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে আরেকটি। এই 10 নম্বর পয়েন্টটাই যে তোমরা লিখে রাখো, টক্সিন বা বিষ অপসারণ। এটাই শেষ, বিষ অপসারণ। আচ্ছা, তাহলে দেখো টক্সিন বা বিষ অপসারণের ক্ষেত্রে যকৃৎ কী করছে, শরীরের ভিতরে আমাদের নানান ধরনের কর্মকাণ্ড সম্পন্ন হয়। ফলে আমাদের দেহের মধ্যে নানান ধরনের মাত্রা অতিরিক্ত বিষাক্ত পদার্থ যদি জমা হয়, তাহলে এই যকৃৎ সেটা নিরসনের ব্যাপারে অনেক ভূমিকা রাখে। যেমন টক্সিন অর্থাৎ জমা হলে পরে কিন্তু আমাদের দেহের মধ্যে যে সৃষ্টি হয় এক ধরনের টক্সিন বা বিষ। যকৃৎ কী করে, কোষের অভ্যন্তরে এই জৈব রাসায়নিক প্রক্রিয়া ঘটিয়ে এই বিষটা থেকে বিমোচনে বিষ থেকে আমাদেরকে রক্ষা করে, এটাকে সহজ অবস্থায় পরিণত করে। তো শিক্ষার্থীরা, আসলে এটা শেষ হওয়ার নয়, তবে আমি আরেকটু টপিক ছিল, তবে এটা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। তোমরা তো জানো যে সময়টা আমাদের একটা নির্দিষ্ট, তারপরে আমি সময় বেশি নিয়ে ফেলি। তো ঠিক আছে, আজকের মতো আমি এখানেই শেষ করব। তো পরবর্তী যেটুকু থাকবে সেটা পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এই পর্যন্ত যারা ক্লাসে উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে ক্লাসটা দেখেছো তারা আবার ভালো করে দেখে নেবে, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এইবার পরীক্ষার জন্য। তো আগামী ক্লাসে পরবর্তী অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আমি এখানেই শেষ করছি।